আগামী দুনিয়ায় 5 বছর 10 বছরের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটবে প্রযুক্তিগত কারণেই পুরো উৎপাদন ক্ষেত্র সহ সমগ্র ক্ষেত্রে যে ধরনের বদল আসতে যাচ্ছে প্রতি মুহূর্তে ঘটছে, সেটার জন্য কি আমরা আমাদের তরুণরা আমরা সেভাবে তাদের প্রস্তুত করতে পারছি? তাহলে পুরো বাজেট কিভাবে এই যে নতুন আর্টিফিশিয়াল টেকনোলজি সহ সমস্ত কিছুর সাথে আমাদের তরুণদের পরিচিত করাবে, তাদেরকে উনি প্রস্তুত করবে। এবং এটা আপনি জানেন যে প্রযুক্তির সাথে মানে অ্যাডাপ্টেশন কিংবা প্রযুক্তির সাথে পরিচিত হওয়া, তাকে অভ্যস্ত এবং তার ক্ষেত্রে মানে এটা তো আসলে এটা যতটা না পরে বয়স্করা এটা যতটা না পারে, তরুণরা কিংবা তার চেয়ে শিশুর অবস্থা থেকে এটা দ্রুততম সময় কাটে। ফলে তাদের জন্য যে সামগ্রিক পরিকল্পনা দরকার, সারা দেশময় একটা একটা পরিকল্পনার জায়গা দরকার। সরকারি পরিকল্পনা কিন্তু বেসরকারি উদ্যোগকেও দ্রুত সামনে নিয়ে আসতো এবং আমরা একটা ভিন্ন ডাইমেনশনে যেতে পারতাম, যার অভ্যন্তরীণ দেশের মধ্যে ওই কর্মসংস্থানের জায়গা তৈরি করতো, বিদেশে কর্মসংস্থানের জায়গা তৈরি করতো এবং এই দক্ষ জনশক্তি আমরা বিপুলভাবে আমাদের আয়, জাতীয় গড় উৎপাদন সমস্ত কিছুকে বাড়িয়ে দিই। এইটা একটা উদাহরণ হিসেবে দিলাম। স্বাস্থ্য খাতে ওই দেখা যায় যে মানে প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ যে বিষয় সেগুলো বিবেচনায় থাকে না। একটা বরাদ্দ থাকে, সেই বরাদ্দ ব্যয় করার জন্য প্রচুর প্রধান উদ্দেশ্যই কিন্তু বিনিয়োগ বাড়ছে না। সেটা আমরা বলেছিলাম যে নির্বাচনের তারিখ দেশে আরো স্থিতিশীলতা আনার জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় সেটা জরুরি, কিন্তু সেটা একদিকে নাই, অন্যদিকে অর্থনৈতিক পরিকল্পনা ক্ষেত্রে বাজেট নীতির ক্ষেত্রে, কারণ বাজেট কিন্তু কেবল বরাদ্দ নয়, তার মধ্যে একটা নীতি কাঠামো প্রকাশের মানে প্রতিফলন হবে। কি খাতে আমি ব্যয় করছি আর কি খাতে ব্যয় করছি না, এটা কিন্তু একটা নীতির আলোকে ঘটে। ফলে বাজেটের বরাদ্দ কেবল টাকার অঙ্ক হিসেবে দেখলে হবে না, এটা আয় ব্যয় কেবল নয়, এটার মধ্যে আসলে একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। আপনি বাজেটে এই যে আমাদের উৎপাদন বাড়ানোর জন্য, আমাদের এখানে বিনিয়োগ বাড়ানোর জন্য, পুরো অর্থনৈতিক মানে উৎপাদনশীল যে খাত আমরা বলি সেইটাকে বাড়িয়ে তোলার জন্য এইখানে কোন রকম নতুন কিছু না। ফলে বিনিয়োগের বাড়ার সম্ভাবনা আদৌ হবে কিনা এখন সবাই সংশয় প্রকাশ করছে যে এই বাজেট বিনিয়োগকে খুব একটা উৎসাহিত করবে কিনা। দুই হচ্ছে, বিনিয়োগ যদি না বাড়ে কর্মসংস্থান হবে না। এখন যে তরুণরা আজকে অভ্যুত্থান করলেন, তারা যদি মানে তাদের সামনে কোনো ভবিষ্যৎ না দেখে, তারা কেউ রাস্তায় মানে আন্দোলন করতে থাকবেন, নাকি তারা দেখবে যে না আমরা যে বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ চাইছি, সেই বাংলাদেশ আমাদের জন্য নতুন ভবিষ্যৎ রচনা করছে। সেই জায়গাতে বাজেটের ফোকাস থাকা সব একসাথে সমস্যার সমাধান হয়, কিন্তু শিক্ষা স্বাস্থ্য অন্যদিকে উৎপাদন শিক্ষা, তার মধ্যে শিল্প কৃষি খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে বলবো যে এই সব মিলিয়ে কর্মসংস্থানের প্রশ্ন, তরুণদের সাথে নতুন ভবিষ্যৎ রচনা করার যে দৃষ্টিভঙ্গি, যে দিশা, যে একটা পরিকল্পনা এই বাজেটের মধ্যে যে প্রকাশিত হয়, সেটা আমরা বুঝতে পেরেছি। বরং আমরা দেখছি গরিবের অবস্থা আরেকটু খারাপ হবে, কারণ কোনো তাদের জন্য কোনো ব্যবস্থাই রাখা নেই। যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য যে কর সীমা মানে আরেকটু বাড়ানোর কথা, অর্থাৎ কর আওতামুক্ত হওয়ার যে সীমাটা বাড়ানোর কথা সেটা তারা করেন। আর মধ্যবিত্তের ক্ষেত্রে এখন তাদের উপর নতুন করে করের বোঝা চাপবে। যারা 1 লক্ষ টাকা আয় করবেন তাদের কর প্রায় 30,000 টাকার কাছে পৌঁছে দেবে। অথচ আবার তুলনামূলকভাবে যদি আপনি আরো অধিকতর ধনীদের চিন্তা করেন, সেখানে কিন্তু প্রায় কমে যাচ্ছে, তাদের কর মধ্যবিত্তের চাইতে কম হচ্ছে। এই যে মানে ভারসাম্যহীনতা, এগুলোকে নতুন করে বিবেচনা। তো আমরা মোটা দাগে বলবো যে দেশে বাজেটের মধ্য দিয়ে যে মানুষের প্রত্যাশা জায়গাটা ছিল যে নতুন অন্তর্বর্তী সরকার একটা নতুন অর্থনৈতিক দিশা হাজির করবেন, সেই জায়গাটা প্রতিফলন ঘটেনি, বরং আমলাতন্ত্র নির্ভর একই পুরনো গতানুগতিক কাঠামোর একটি বাজেট এখানে হাজির হয়েছে, যেটা সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে বড় আকারের কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়।